সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। প্রমাণিত অপ্রমাণিতর অল্প স্বল্প গল্প এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের বিষয়বস্তু মুসলিম আইনে নারীর উত্তরাধিকার। তার আগে আমার সাথে আছেন বরাবরের মতো উম্মে কুলসুম। আদাব ম্যাডাম। তোমার কুলসুম, আমি তোমার ডেজিগনেশনটা বলার আগেই তুমি আদাব দিয়ে ফেলেছো। শ্রোতা বন্ধুরা, উম্মে কুলসুম হলো সিনিয়র, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে আছে। এখন বলো কুলসুম। ধন্যবাদ ম্যাডাম। আপনি বলেছেন যে মুসলিম আইনে নারীর উত্তরাধিকার নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি মুসলিম আইনে একজন নারী। আমার কাছে এরকম অনেক প্রশ্ন আসে যে আসলে নারীরা কতটুকু পাবে, কিভাবে পাবে, কখন পাবে, এবং অনেকগুলো আছে যে বর্তমান দিনে এই ধরনের অনেক জটিল প্রশ্ন উদ্ভব হচ্ছে। তো আজকে মনে করি আমাদের এই আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। যেটা হলো যে মুসলিম আইনেই বলো আর যে কোনো আইনেই বলো, উত্তরাধিকার মানে একটা জটিল বিষয় না? জি, মানে মনে হয় যেন ওই যে ফারায়েজ বলে মুসলিম আইনে, আর ইসেতে বলে তোমার ভাগ অংশ হিন্দু আইনে বা কিছু। এই উত্তরাধিকার, এই জটিলতাটা আমি একদম সহজ করে বলি, তুমি যদি বলো। সেটা হলো সাধারণ মানুষের কাছে যাবার জন্য আমি সাধারণ শ্রোতাদেরকে বলছি, এত কিছু দরকার নেই। আপনারা শুধু এটুকুন জানুন যে মুসলিম আইনে নারীর উত্তরাধিকারের মূল সূত্রটি হলো পুরুষের চাইতে নারী অর্ধেক পাবে। সেই পুরুষ কোন পুরুষ? যদি পিতা হয় তাহলে মাতা অর্ধেক পাবে, পিতার সাথে মাতা। পিতা যদি 4 ভাগের 2 ভাগ পায়, মাতা পাবে 4 ভাগের 1 ভাগ। যদি পিতা মাতার পর তোমার আসে ভাই বোন, তাহলে ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ। মানে তারপরে তোমার স্বামী পাবে 2 ভাগ, স্ত্রী পাবে 1 ভাগ, এবং কন্যা পুত্র পাবে 2 ভাগ, কন্যা পাবে 1 ভাগ। মানে মুসলিম আইনের নারীর অধিকার, যেহেতু আমরা নারী শব্দটি নিয়েছি, তাহলে পুরুষ যা পাবে তার চাইতে নারী, মানে সমশ্রেণীর পুরুষের চেয়ে নারীর অংশটা অর্ধেক হয়ে যায়, একদম অর্ধেক হবে। শেষ উত্তরাধিকার। এখন আসো তোমার যে সমস্যাটা হয়, জি, সমস্যাটা তোমার যে এই যে উত্তরাধিকার মেয়েরা পায়। আমাকে সেদিন আমাদের একজন সহকর্মী, জুনিয়র সহকর্মী বলছিলেন যে ম্যাডাম, আমাদের এই বাটোয়ারা মামলাগুলো করতে খুব অসুবিধা হয়। সেখানে বোনেরা যখন ভাইয়ের কাছে সম্পত্তি চায়, তখন তাদেরকে যেটা কি বলে ওইটাকে, তোমার বসত বাড়িতে তারা ভাগ দিতে চায় না, কারণ এখানে তো তার স্বামীকে নিয়ে আসতে পারে, এটা তার ভাইয়েরা মেনে নিতে পারে না। এটা কিন্তু একটা সামাজিক সমস্যা, একটা অস্বীকার করতে পারি না। কিন্তু আইন তো তোমার তা নেই, তাই না? আইনে সুনির্দিষ্ট ভাবে কিন্তু বলা নেই যে নারীদেরকে বসত বাড়ি দেওয়া যাবে না, বা নারীদেরকে পুকুরে বা ধানি জমিতেই দিতে হবে, এমন কিছু নেই। এগুলো কিন্তু আসলে আমরা আমাদের সামাজিক কারণেই এই প্রথাগুলো তৈরি করেছি। এবং ম্যাডাম, আপনি আপনার সুদীর্ঘ কর্মজীবনে দেখেছেন, আমিও সিভিল মামলা করতে গিয়ে দেখেছি, কোন বাটোয়ারা মামলা কিন্তু পুরুষ উত্তরাধিকারীর অংশীদাররা করে না, সবসময় ডরমেন্ট কোষিয়াররাই করে, অর্থাৎ নারীদের যারা ক্রমওয়ারিশ তারাই করে। কেন? তারা বঞ্চিত, তারা তাদের অংশটা সহজ স্বাভাবিকভাবে পাচ্ছে না, কাজেই তারা আদালতে এই যে পায় না। দেখো, এটা একটা সামাজিক একটা ব্যাপার আছে। বোনেরা বলে যে না, ভাইয়ের কাছে সম্পত্তি যাবো, ভাইয়ের কাছে তাহলে আদর যত্ন পাবো না, শীতকালে পিঠাটা পাবো না, তাই না? জি, অনেক সবাই বলে এরকম আছে। কিন্তু সময়ের সাথে সাথে বোধহয় আমাদের চাহিদাটাও বেড়ে যাচ্ছে, এবং আমাদের যে অধিকার বোধ, তাই না, সেটাও বাড়ছে। তাছাড়া সম্পত্তির মূল্য অনেক বাড়ছে এখন, কাজেই বোন কোনো কারণে আনতে না চাইলেও বোনের ছেলে এখন বড় হয়েছে, অবশ্যই সে দেখলো যে মামা তার বাড়িতে, গ্রামের বাড়িতে অনেক সুন্দর বিল্ডিং করে ভাড়া দিয়ে দিচ্ছে। এখন তার মনে, তার হাতে পয়সা আছে, স্বাভাবিক চিন্তা যে আমার মাও তো অর্ধেক পাই, আমার মায়ের অংশটা চিহ্নিত হলে তো আমরাও সেটা কাজে লাগাতে পারি। তাছাড়া এটা একটা অধিকার, তাই না? হ্যাঁ, আমি সেটাই বলছি যে প্রেক্ষাপট যে চেঞ্জ হচ্ছে। আপনি যেটা বললেন, আগে সেটা চাইতো না, কিন্তু এখন প্রেক্ষাপটটা চেঞ্জ হচ্ছে। অধিকার তো
অবশ্যই তাকে এটা দিতেই হবে, বুঝিয়ে দিতে হবে। এবং কোনো কারণে যদি সে বসত বাড়ি দিতে না চায়, যে ভাই বসত বাড়িতে থাকবে, বোনকে পুকুর বা জমির অন্য অংশ দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু তাকে মূল্য অনুপাতে দিতে হবে। আমরা যেটা বাটোয়ারা মামলার প্রাথমিক ডিক্রিতে বলতাম লপ্ত জয়েল কিসিম, মানে ভূমির আকার, শ্রেণী, মূল্য এই অনুযায়ী তাকে দিতে হবে। যদি তাকে বাড়ির পিছনের জমি দেওয়া হয় তাহলে পরিমাণে বেশি দিতে হবে। অবশ্যই। যদি রাস্তার পাশের জমি দিতে হয়, জমি নেই ভাই, তাহলে এটার মূল্য বেশি, সে সম্পত্তি মানে আমরা যেটা তুমি ঠিকই বলেছো, আমরা যেটা আমরা সবসময় বাটোয়ারা মামলায় জাজমেন্টটা দিতাম, বলতাম যে তোমার এটা প্রাথমিকভাবে দেওয়া হলো এবং একজন অ্যাডভোকেট ল কমিশনার নিযুক্ত করতাম, সে 60 দিনের মধ্যে বা 30 দিনের মধ্যে গিয়ে সরজমিনে সেটা দেখে যার যার দখলটাকে যতটা সম্ভব ঠিক রেখে জমির শ্রেণী বা মূল্যবানটা বজায় রেখে ভাগ করে দেবে, তাই তো? জি। একটা কথা কিন্তু সমাজে খুব প্রচলিত এবং পুরুষরা সবসময় বলে যে বিয়ের সময় তো আমার বাবা তোমাকে টাকা দিয়েছে, পণ দিয়েছে, গয়নাগাটি দিয়েছে, এখন তুমি আবার কেন সম্পত্তি চাচ্ছ? এইটার সাথে কিন্তু উত্তরাধিকারের কোনো প্রশ্নই জড়িত না। বিয়ের সময় বাবা তার নিজের পছন্দ সাধ্য অনুযায়ী তার মেয়ের বিয়েতে খরচ করেছে, তাই বলে সম্পত্তির অধিকার থেকে কোনো নারী বঞ্চিত হবে না। তো এখন আরেকটা কথা কিন্তু আছে, যেহেতু তুমি একজন মুসলিম নারী, তোমাকে আমি প্রশ্ন করতেই পারি যে একটা কথা সমাজে খুব প্রচলিত আছে যে আমরা সবসময় যখনই বলি নারী পুরুষের সমান অধিকার চাই, এটা নিয়ে বেশ আন্দোলনও আছে, কিন্তু তখন কিন্তু মুসলিম নারীরাই বলে অথবা মুসলিম পুরুষরাই বলে অথবা সবাই এই ধারণাটা অনেকের মধ্যে আছে, আমি দেখেছি অনেক মহিলাদের মধ্যে এই ধারণাটা আছে যে মেয়েরা তো বাপের বাড়ির থেকেও সম্পত্তি পায়, তাই না, এবং স্বামীর বাড়ির থেকেও পায়, মেয়েরা তো দুদিক থেকেই পায়, তাহলে কেন মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি চায়, তাই না? জি, এটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, এটা সবসময় আমি শুনি। কিন্তু একই রকম ভাবে কিন্তু একজন পুরুষও তার যেমন বাবার বাড়ি থেকে পায়, আবার তার স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তি থেকেও পায়। এখন আমি যদি আমার মৃত্যু যদি আমার স্বামীর পূর্বে হয়, তাহলে আমার যেটুকু সম্পত্তি আছে তাতে তো আমার স্বামী একটা ভাগ পাবে না। আমার স্বামীর অংশে যেমন আমি পাবো, আমার স্বামীও আমার অংশে পাবে। কিন্তু আবার দেখো, মানে অথচ একটা ভুল ধারণা তারা মনে করে রেখেছে যে মেয়েরা তো দুদিক থেকেই পায়, কিন্তু ওইটা তারা জানে না যে মেয়েরা যখনই পায় তখন হাফ পায়, এবং স্বামীরা যখনই পায় তখন ডবল পায়। তো কাজেই আমার মনে হয় সাধারণ মানুষদের এটা জানা উচিত বা তাদের মনে এটা স্ট্রাইক করা উচিত যে মেয়েরা আসলে দুদিক থেকে পায় না, ছেলেরাও দুদিক থেকে পায়। জি, মোদ্দা কথা যেটা মোটা দাগে যদি তুমি বলো, দুদিক থেকে পায়, এবং ছেলেরা যখনই পায় তখনই তার সম পর্যায়ে মহিলাদের চাইতে ডবল পায়। জি, আইনে খুব সুস্পষ্ট ভাবে এটা বলে দেয়া আছে। আমরা যেমনটা বলছি যে মেয়েরা প্রত্যেকটা স্তরেই পুরুষের চেয়ে অর্ধেক পায়, কিন্তু আমার কথা হচ্ছে বাস্তবে সেই অর্ধেকটুকুও পায় না। ওইটুকু যেন নিশ্চিত ভাবে পায়, সেটা হলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ মুসলিম আইনের কন্যার অধিকারের ক্ষেত্রে এটা হচ্ছে যেই ক্ষেত্রে বাবা কেবলমাত্র কন্যা সন্তান রেখেছে। এখন কিন্তু খুব বেশি এই সমস্যাটা দেখা যাচ্ছে যে হয়তো বা কোনো বাবা একটা বা দুইটা মেয়ে রেখে মারা গেল, মৃত্যুর পরে সে যদি তার মেয়েদেরকে অন্যভাবে সম্পত্তি না দিয়ে যায়, তাহলে কিন্তু তার অর্ধেক চলে যায় আবার ভাই। এখানে বোধহয় একটু পরিষ্কার করে বলি সাধারণ মানুষের জন্য কুলসুম, যে যদি 2 কন্যা থাকে তাহলে 2 বা ততোধিক, মনে করো 2 থেকে 3, 4, 5, 10 যতই হোক, তারা তার পিতার 3 ভাগের 2 অংশ পাবে, বাকি 3 ভাগের 1 অংশ চলে যাবে ভাইদের বা ভাইদের সন্তানদের কাছে। যদি 1 কন্যা থাকে তাহলে কিন্তু 3 ভাগের 1 অংশ পাবে, তাই না? সরি, 2 ভাগের 1 অংশ পাবে, হাফ পাবে। তো এই জিনিসগুলোর কারণে কিন্তু দেখো হয়তো যেটা বাস্তবতা, হ্যাঁ, যেমন আমি বলি ম্যাডাম, বাস্তব সমস্যাটা যেটা, যদি ধানি জমি কেউ রেখে গেল 50 শতক, বাবার মৃত্যুর পূর্বে অন্য কোনো ভাবে দান বা হেবা করে যায়নি, এখন তার মৃত্যুর পর একমাত্র কন্যা আছে, সে ইসলামী শরীয়ত অনুযায়ী সে পাবে 25 শতক, অর্ধেক। কিন্তু এটি যদি ধানি জমি না হয়, এমন হয় যে ঢাকা সে একটা ফ্ল্যাট বাড়ি রেখে গেছে, তার 2 ভাই আছে আর 1 কন্যা আছে, তাহলে এখন যদি এই ফ্ল্যাট বাড়িটা কন্যার নামে সে না দিয়ে যায়, তাহলে কিন্তু মৃত্যুর 2 দিনের মধ্যে ওরা এসে, সেই ভাইয়েরা এসে
দাঁড়িয়ে যাবে যে আমাকে এই অর্ধেক ফ্ল্যাটের দাম দাও, অথবা তুমি অর্ধেক ফ্ল্যাটের দাম নিয়ে এখান থেকে চলে যাও। এটা কিন্তু আমরা আমাদের প্রমাণিত অপ্রমাণিততে একটা মূল এপিসোডে আমরা করেছি যে দুটো মানে একটা ফ্ল্যাট বাড়ি রেখে বাবা মারা গেছে, তার হলো 3টা মেয়ে আর 2 ভাই ছিল, পুত্র সন্তান ছিল না। এখন পরের দিনই দেখা গেল চাচাতো ভাইরা চলে এসছে, আমার একটা ফ্ল্যাট আমার লাগবে, কারণ আমি তো 3 ভাগের 1 ভাগ পাবো, একটা ফ্ল্যাট আমার লাগবে, আমি শহরে থাকবো, ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, চাচার মতো সিএস অফিসার বানাবো, বিসিএস অফিসার বানাবো। এরকম ভাবে একটা এপিসোড করেছি। তো এগুলো কিন্তু বাস্তবতা। এখন এটার থেকে যদি মনে করো কেউ প্রতিকার পেতে চায় যে আসলে আমি কি করব, তখন কিন্তু এখানে আরেকটা বিষয় বোধহয় আমার এটা সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া ভালো হবে যে এই ধরনের যাদের শুধুমাত্র কন্যা সন্তান আছে সেই বাবারা কি করবে। জি, সেই বাবারা গিফট করে দিতে পারে। জি, তাই না? এটা ইসলামে কোনো বাধা নাই। না, তার সম্পূর্ণ সম্পত্তিও সে দান করে যেতে পারে, অথবা যেটা প্রয়োজনীয় মনে করে। সেটাই। আমি এরকমটাই দেখেছিলাম ম্যাডাম। আমি মনে হয় আরেকবারও আপনাকে এটা আলোচনায় বলেছি যে একজন অবসরপ্রাপ্ত সচিব মহোদয় উনি এসে বলেছিলেন যে তিনি এবং তার স্ত্রী ছিলেন অতিরিক্ত সচিব, ওনাদের 2 জনের অর্থে, সম্মিলিত অর্থে একটা ফ্ল্যাট কিনেছিলেন। তো উনি সেটা ওনার স্ত্রীর নামে কিনেছিলেন। ওনার ধারণা ছিল যে ওনার 2 মেয়ে দেশের বাইরে থাকে, তো মেয়েদের নামে দিলে হয়তো ওনার যদি মৃত্যু আগে হয় ভাইয়ের ছেলেরা সে দাবি করবে। কিন্তু মৃত্যু আগে হলো ওনার তার ওয়াইফের নামে এটা কিনেছিল। তখন ওয়াইফের মা এবং তার 2 বোন তারা এসে তাদের অংশ দাবি করে। তাহলে এই যে এই বাস্তবতা কিন্তু কঠিন। তারা কেমন বলছে যে ঠিক আছে আমরা চাই না তোমাদের ফ্ল্যাটে আসতে, টাকাটা দিয়ে দিলেই হবে। উনি তো ওনার সমস্ত সম্পদ অর্থ দিয়ে এটা কিনেছে, উনি কিভাবে টাকা দিচ্ছে? তো এই জটিলতাগুলো ইদানিং হচ্ছে, কারণ আমাদের সমাজে আর্থসামাজিক অবস্থা পরিবর্তন হয়েছে। সেটাই। আমার মনে হয় যে মুসলিম নারীদের যে উত্তরাধিকারের বিষয় আইনে আছে তার যথাযথ প্রয়োগ যেন হয় সেটা আমরা একটা দেখতে পারি। আরেকটা হচ্ছে এই বিশেষ অবস্থা কি করে পিতা বা মাতা এই বিষয়গুলাকে অ্যাড্রেস করবে, এই বিষয়গুলো আগে থেকেই ভাবনা চিন্তায় থাকা ভালো। আর ভাবনা চিন্তার বাইরে যদি কিছু ঘটে যায় তো তখন তো এই বাস্তবতাটা তোকে মেনে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা আইনের আর কোনো সংশোধন বা কোনো কিছু আনতে না পারছি। আমাদের আজকের বিষয় ছিল মুসলিম আইনে নারীর উত্তরাধিকার। তো আর কি বলা যায় বলো তো? আমাদের আসলে মানে বর্তমানে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আমরা প্রায়শই দেখছি, সেটা হলো যে প্রকৃত যে অংশটুকু সেইটা না প্রাপ্তি, এটাই হচ্ছে। আর এটার জন্য আমি মনে করি যে ইসলামে এটা অত্যন্ত ক্লিয়ার, পরিষ্কার। আপনি তো একটাই সূত্র বলে দিলেন যে প্রত্যেকটা স্টেজে অর্ধেক। আমরা যদি সেটা যথাযথভাবে ন্যায্য হিস্সাটা আমাদের নারী ওয়ারিশকে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু জটিলতারও সৃষ্টি হয় না, বাটোয়ারা মামলারও জন্ম। মানে যেখানে আজকে আন্দোলন চলছে সম অধিকারের, সেখানে যেটুকুন প্রাপ্তি তার আছে, তোমার কোরআনিক আইন অনুযায়ী যেটুকুন প্রাপ্তি আছে তার পাবে, সে অধিকারটুকুনি তো পাচ্ছে না সে, তাই সেটাই কি তুমি বলতে চাচ্ছ? তো সেটুকুনি তো আমরা দিতে পারছি না, এবং এমন ভাবে মেয়েদেরকে বঞ্চিত করা হয় সেই অর্ধেক সম্পত্তি থেকেই যে তারা এটা মানে এটুকুনি পাচ্ছে না। যেমন ডোবার জমিটা তাকে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে দেখা গেল কি যে সেই ডোবার জমিটার পাশ দিয়ে যখন রাস্তা হলো, সরকারি রাস্তা হচ্ছে, তখন ছলে বলে কৌশলে আবার ভাইয়েরা সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। এই যে তুমি একটা কথা বলছিলে কি ফ্ল্যাট বাড়ি এগুলো তোমার পরিচিত একজনের গুলশানে, তারপরে তোমার জি মানে হ্যাঁ, যে এটা হচ্ছে যে ফ্ল্যাট আছে যেমন ঢাকার গুলশানে আছে, মহাখালীতেও আছে, কিন্তু যখন কন্যা সন্তানটাকে দিতে যাচ্ছে তখন কিন্তু আর মানে গুলশানে ফ্ল্যাট দিচ্ছে না, তাকে মহাখালীর ফ্ল্যাট দিচ্ছে। মানে আমি বলছি যে বঞ্চনাটা এই ধরনের হয়। যেমন গ্রামের জমিটা বসত বাড়ি না দিয়ে ধানি জমি বা পুকুরের অংশ দিয়ে দেয়, যে পুকুরের অংশ তো আসলে বিক্রয় করতে পারবে না, সে বিক্রয় করতে পারে। তো একই রকম ভাবে ওই যদি
একটু কম মূল্যের ফ্ল্যাটটা দেওয়া হয়, তাহলে এগুলো থেকে মামলা মোকদ্দমার জন্ম হয়। আমাদের বাটোয়ারা মামলাগুলোর ইতিহাস জানলে আমি যেটা বললাম যে হ্যাঁ, হ্যাঁ। ডরমেন্ট কোষারদের মামলাটা কিন্তু থাকে খুব ছোট্ট একটা জায়গায় ঘটনাটা শুরু, কিন্তু আস্তে আস্তে নথিটা ভারী হতে থাকে, সেই বাড়তে থাকে নানান কিছু। নানান ধরনের পক্ষদোষ বা পক্ষভুক্তি এই সমস্ত বিষয়গুলাতে। তো আসলে আমাদের বিচারকদেরও আমি মনে করি যে এখন কিন্তু আমাদের অনেক ভালো একটা সুযোগ হয়েছে যে লিগাল এইডের আমাদের মামলা দায়েরের পূর্বেই যখন মানে আর্থিক মূল্যমান কম থাকে তখন কিন্তু সেই সম্পত্তিগুলো ভাগ করে দেওয়ার একটা বিষয় আপোষে থাকে, এবং মামলা দায়েরের পূর্বে এটা ভাগ করলে আমার মনে হয় এটা প্রপারলি একটা শান্তি। এবং আমি তো সোশ্যাল মিডিয়াতে আছি, আমি ফেসবুক করি, সবসময় তোমাকে বলি যে কুলসুম আমি একদম ফেসবুকের বোধহয় জন্মলগ্ন থেকে আমি আছি। ফেসবুকে তুমি দেখবে যে লিগাল এইডে বেশ কিছু দেখায় যে তারা কিন্তু খুব মানে একদম সরজমিনে সেখানে গিয়ে জজ সাহেবরা যারা লিগাল এইড অফিসার আছেন, তারা সাধারণ দর্শকদের জন্য বলি, আপনাদেরও জেনে রাখা ভালো যে লিগাল এইডের থেকে লিগাল এইডের অফিসার একজন জজ থাকেন, মানে সিনিয়র সহকারী, উনি সরজমিনে সেখানে যাচ্ছেন এবং গিয়ে খুব সহজে, কারণ হয় কি একটা গ্রহণযোগ্যতা থাকে, জজ এসছেন। কারণ এমনিতে একজন লয়ার গেলে বা একজন সাধারণ মাতব্বর শ্রেণীর লোক গেলে তো মানুষ ওইভাবে শুনবে না তার কথা। একজন জজ সাহেব যখন যাবে তখন তার সাথে তার লজিস্টিক সাপোর্টটা যাচ্ছে, স্থানীয়ভাবে যাচ্ছে, তখন তারা বুঝতে পারে প্রকৃত সমস্যাটা কোথায়, একদম সরজমিনে চিহ্নিত করে যে সাথে উভয় পক্ষের কথা শুনে ওরা আপোষে নিষ্পত্তি করে দিচ্ছে। এভাবে কিন্তু বেশ কিছু হচ্ছে, অনেক ভালোই একটা অংশ হচ্ছে। এবং এটা কি মনে হয় কুলসুম, তোমার লিগাল এইডে তোমার একজন যে অফিসার আছেন সেখানে যদি আমাদের না বাড়ানো হয় তাহলে কিন্তু এটা আবার এখানে জট হবে, তাই না? আমাদের অলরেডি কিন্তু আরেকজন অফিসার দিয়েছে, দুজন দিয়েছে, একজন সিনিয়র লিগাল এইড অফিসার আর একজন লিগাল এইড অফিসার। তো আমার মনে হয় যে এটাতেও অনেক অতি সম্প্রতি যে পরিবর্তনটা হয়েছে সেটা একটা ভালো ইম্প্যাক্ট হবে অবশ্যই। তো আমার মনে হয় যে আমরা যে মুসলিম আইনে নারীর উত্তরাধিকার নিয়ে কথা বলছিলাম কুলসুম, মোটা দাগে বোধহয় আমরা বলতে পেরেছি, তাই না? জি অবশ্যই। তো যদি কিছু বাকি থাকে নিশ্চয়ই দর্শক শ্রোতারা আমাদেরকে প্রশ্ন করবেন, আর আপনারা কি বলে এটাকে লাইক দিন, শেয়ার করুন, তাহলে আমরা সবার কাছে এই অনুষ্ঠানটা নিয়ে যেতে পারবো। কুলসুম, আজকে আমরা এখানে শেষ করি। আর দর্শক শ্রোতা, শুভরাত্রি। আপনারা অবশ্যই দেখবেন আগামী বৃহস্পতিবার রাত 9টায় প্রমাণিত অপ্রমাণিত মূল পর্ব। ধন্যবাদ, শুভরাত্রি।